এয়ারক্রাফট মেকানিক হিসাবে। তারপরে প্রমোশন পেয়ে অনেক দূরই যাই, চেন্নাইতে ছিলাম। ইন দ্য মিন টাইম আমার বাবার একটা দুরারোগ্য রোগ হয়। কলকাতায় ভালো চাকরি করছিলাম, বাবাকে বাঁচাতে পারলাম না। মাও সেই শোকে 2 বছরের মধ্যে চলে গেল। পায়ের থেকে মানে মানে আমার মানে কি বলবো, আমার বাঁচার ইচ্ছাটা পর্যন্ত চলে গেছিল। ওয়েলফেয়ার গ্রুপ আছে, ওরাও খুব হেল্প করলো, আমার পাশে দাঁড়ানো। সব বড় বড় অনুষ্ঠানে আমি পোলাও মাটন, পোলাও চিকেন করলাম, মধ্যমগ্রামে একটা নামটা হলো। আমাদের জেট এয়ারওয়েজ যখন বন্ধ হয়ে যায়, তো আমি সৌদির থেকে এসে বম্বেতে অফার পাই চাকরি। এখন অনেকেই বলে যে তুমি চাকরি করো না কেন। তো এখন হোটেল না নিলে আইটেম বাড়ানো যাবে না। আমি ম্যাক্সিমাম করছি কাজু দিয়ে আলুর দম, পোলাও, মাটন, চিকেন। এর বেশি আমার ইনফ্রাস্ট্রাকচার নেই। যারা ফুড ব্লগারদের, যারা যদি আমি কথায় আসি, আমরা ফুড ব্লগারদের যে জিনিসগুলো দেখি, কারণ তুমি এদের দেখেছো অনেকটা কাছ থেকে, তুমি বেশ কিছুদিন ধরে দেখছো, এদের যে পুরো ব্যাপারটা থাকে পুরোটাই কি সত্যি থাকে? মানে যেগুলো আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে। হ্যালো এভরিওয়ান, টাইটেল এবং থাম্বনেল দেখে তো আপনারা বুঝেই গেছেন যে আজকে আমার সাথে কে রয়েছে। আপনারা অনেকেই ওনাকে পোলাও কাকু হিসাবে চেনেন, কিন্তু যারা ওনাকে চেনেন না তাদের উদ্দেশ্যে বলে রাখি, উনি মধ্যমগ্রামে ঠেলা গাড়িতে রাস্তায় পোলাও এবং মাংস বিক্রি করেন। তাহলে হঠাৎ ওনার সাথে কেন পডকাস্ট? উনি একটা সময় একটি বড় নামকরা এয়ারওয়েজ কোম্পানিতে অ্যাজ এ মেকানিক হিসাবে চাকরি করতেন। কর্মসূত্রে উনি অনেক জায়গায় গিয়েছেন, অনেক বড় বড় কোম্পানিতেও কাজ করেছেন। ওখান থেকে আজকে নেমে এসে রাস্তায় দাঁড়িয়ে ঠেলা গাড়িতে পোলাও এবং মাংস বিক্রি করছেন। কিসের জন্য? কি হয়েছিল তার সাথে? আজকে ওনার মুখ থেকে তো ওনার ঘটনা জানবই, কিন্তু এই ভিডিও করার আমার আরেকটি উদ্দেশ্য হচ্ছে, আমরা অনেক সময় যে কোনো কাজকে ছোট বড় মনে করি। আমরা অনেক সময় এটাও আলোচনা করি যে এই কাজ ছোট, এই কাজ আমি করব না, ওই কাজটা বড়, ওই কাজটাই আমি করব। কাজ কি কখনো ছোট বড় হয়? আজকে উনি কিন্তু একটা বড় উদাহরণ আমাদের সামনে। কাজ তো কাজই হয়। আজকে ওনার এই যে জীবন যুদ্ধের লড়াই, এই যে সংগ্রাম, শুধুমাত্র ওনার ফ্যামিলিকে ভালো রাখার জন্য, সুখে রাখার জন্য। তাহলে আজকে আর বেশি কথা বাড়াবো না, এবার চলে যাব সোজা ভিডিওতে। কেমন আছেন আগে বলুন। দাদা নমস্কার। আপনি আপনার ভ্যালুয়েবল টাইম বার করে এসছেন আমার সঙ্গে কথা বলতে, খুব ভালো লাগছে। নমস্কার। নমস্কার। এই যে সবাই তো আপনাকে সোশ্যাল মিডিয়াতে পোলাও কাকু হিসাবে চেনে, হ্যাঁ, বাস্তবে আপনার নামটা বলুন আগে। সন্দীপ দাশগুপ্ত। আমার নাম হচ্ছে সন্দীপ দাশগুপ্ত। সন্দীপ দা। সন্দীপ দা, আজকে মানে এরকম ভাবে কেন? মানে আপনি যে প্রথমেই যেটা জিজ্ঞেস করবো, মানে যেটা সব থেকে আগে জানা দরকার, সেটা হচ্ছে আপনি মধ্যমগ্রামের এক জায়গায় আপনি পোলাও আর মাংস বিক্রি করছেন। হুম। তো হঠাৎ এরকম ভাবে কেন এই জায়গায় আসার কারণটা কি? এবং আপনার ব্যাপারে আমি জেনেছি যে আপনি আগে একটা ভালো জায়গায় চাকরিও করতেন। তো ওখান থেকে ডাউনফল হয়ে এইখানে এরকম ভাবে একটা লড়াই। সেই জিনিসটাই আমি এখন তুলে ধরবো আর কি। অ্যাকচুয়ালি কোনো কাজই ছোট না। আমাদের ফ্যামিলি লাইফ রান করার জন্য, টু লিড দ্য ফ্যামিলি লাইফ ইন এ গুড কন্ডিশন, ইন হেলদি কন্ডিশন, উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড। আমাদের পরিশ্রম করতে হবে। আমি একটা জায়গায় ছিলাম আগে, আমি 2002-তে আমার জার্নি স্টার্ট করি চাকরির। জেট এয়ারওয়েজে আমি চাকরি জয়েন করি এয়ারক্রাফট মেকানিক হিসাবে। তারপরে প্রমোশন পেয়ে অনেক দূরই যাই, চেন্নাইতে ছিলাম। ইন দ্য মিন টাইম আমার বাবার একটা দুরারোগ্য রোগ হয়, ক্যান্সার। তা চেন্নাইতে থাকাকালীন সেই সময় ট্রান্সফার নিয়ে আসলাম ক্যালকাটা ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করতাম। তারপরে বাবাও চলে গেল। বাবার বোন ম্যারো ক্যান্সার হয়েছিল আর কি। এবার বাবা চলে যাওয়ার পর বেশ কিছু অর্থ আমার মানে তখন ইনকামও করতাম, অনেক কিছুই মানে হয়ে গেছিল। বোন ম্যারো খুব খরচা সাপেক্ষ ব্যাপার। যাই হোক, সেগুলো বলছি না, নিজের বাবা মার জন্য তো সবাই করে। যাই হোক, তারপরে 2 বছরের কলকাতায় আসলাম। তারপরে মাও মারা গেল বছর দুয়েকের মধ্যে। এবার একটা মানে পায়ের থেকে আমার জমি সরে গেল, বুঝলে তো। মানে মা মারা গেল, চাকরি তো আমি করছিলাম সুইটলি, বিয়ে করেছিলাম তার মধ্যে। তারপরে একটা বাচ্চা হলো। তারপরে এই ধরা পড়লো বাবার এই রোগ। আসলাম কলকাতায় ট্রান্সফার নিয়ে। কলকাতায় ভালো চাকরি করছিলাম, বাবাকে বাঁচাতে পারলাম না। মাও সেই শোকে 2 বছরের মধ্যে চলে গেল। পায়ের থেকে মানে মানে আমার মানে কি বলবো, আমার বাঁচার ইচ্ছাটা পর্যন্ত চলে গেছিল। যাই হোক, সেখান থেকে মানে 2 বছরের এই শর্ট টার্মের মধ্যে বাবা আর মাকে হারিয়ে তারপরেও চলছিল সবকিছু ভালো। 2015 পর্যন্ত ভালো চলছিল। তারপরে হঠাৎ করে জেট এয়ারওয়েজটা বন্ধ হয়ে গেল 2018-তে। কোম্পানি শাটডাউন করে দিল। এইবার তখন সঙ্গে সঙ্গে আমার তখন 40-41 বছর বয়স। ভাবলাম যে বাইরে চলে যাই, এখানে তো চাকরি বেশি মায়না নেই। জেট এয়ারওয়েজে আমি অনেক এয়ারক্রাফট মেনটেনেন্স মেকানিক ছিলাম। আমি ওখানে ভালোই স্যালারি ড্র করতাম।
এবার মেকানিকদের মধ্যে মানে অনেক ইয়ে ছিল, আমার নাম ইয়ে ছিল, আমার কাজের হাতেও খুবই ভালো ছিল, আমার একটা প্রেস্টিজিয়াস জব ছিল। এইবার কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার পরে আমি দেখলাম সৌদিতে, সৌদি ইঞ্জিনিয়ারিং এ, সৌদি এয়ারলাইন্সে একটা অপরচুনিটি এসছে, আমি চলে গেলাম। ওখানেও দেখো ভাগ্যের কি পরিহাস, 2 বছর আমি চাকরি করলাম, তারপরে করোনা মহামারী আসলো, তখন বলছে ইন্ডিয়ার কন্ট্রাক্ট রিনিউ করবে না, ওরা ইন্ডিয়ার লোক শ্রীলঙ্কার থেকে নেবে। এবার ওখানেও কন্ট্রাক্টটা আমার রিনিউ হলো না। তারপরে এখানে এসে 1 বছর বসে আছি, কি করব কি না করব তাই ভেবে যাচ্ছি, টাকাগুলোও 1 বছর ধরে বসে সেভিংস গুলোও খরচা হতে লাগলো। তা এই করে ভাবলাম কি করা যায়, ইনভেস্ট করে বিজনেস করব, ইনভেস্টের মানিটাও আমার কাছে ছিল না। এইবার আমি কি করব কি না করব দিশাহারা। একদিন বাড়িতে একটা অনুষ্ঠান হলো, বুঝলে তো, এবার পোলাও মাটন করলো ভাই। এইবার সবাই আমার মামারা মাসিরা সবাই খুব খেয়ে দিয়ে মানে একটা ব্যাপার মানে খেয়েছি। তার থেকে আমি একটা আইডিয়া পেলাম, আমার এক বন্ধুও ব্যবসা করতো ফাস্ট ফুড স্ট্রিট ফুডে, তার থেকে আইডিয়া করলাম ওয়াই নট টু স্টার্ট দিস বিজনেস। তা এক প্রথমে 8 প্লেট নিয়ে নামলাম, তারপরে রান্না করতে 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 1 মাসের মধ্যে ভালোই সেল হলো। আমি একটা জায়গা তে মধ্যমগ্রাম নাগরিক বৃন্দ আমাকে হেল্প করলো, ওরাও অর্ডার দিল, ওরাও যে সোশ্যাল ওয়েলফেয়ার গ্রুপ আছে ওরাও খুব হেল্প করলো, আমার পাশে দাঁড়ালো। সব বড় বড় অনুষ্ঠানে আমি পোলাও মাটন পোলাও চিকেন করলাম, মধ্যমগ্রামে একটা নাম ডাক হলো। তারপর থেকে 2 মাসের মধ্যে আমার 5 কেজি 6 কেজি করে রাইস চিকেন মাটন এসব সেল হতো। হট করে একদিন বৃষ্টি পড়ছিল, এরকম রাতারাত, তোমরা তো জানোই সবাই, তারপরে পোলাও কাউ কি করে ইয়ে হলো, একটা ভাইরাল ফিগার হলাম আর কি, লোকেদের ভালোবাসা পেলাম। এখন গুগলে গিয়েও তুমি আমার রিভিউজ দেখতে পারবে। আননেসলি আমি খুব ভালোভাবে আমার ফ্যামিলি চালানোর জন্য খুব ভালো কোয়ালিটির জিনিস ঘরোয়া তেল মশলা দিয়ে আমি একটা প্রেজেন্টেবল কন্ডিশনে লোককে দিচ্ছি কম পয়সার মধ্যে। আমার এটাই কম পয়সা দেওয়ার এই জন্যই পসিবল হচ্ছে, আমার কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, আমি রাস্তায় দাঁড়াই, আমি কেনা দামের থেকে একটু প্রফিট করে দিয়ে দিচ্ছি, আর লোককে বেস্ট কোয়ালিটি খাবার খাওয়ানোর আমি চেষ্টা করছি। লোক পোলাওটা যেন পোলাওয়ের মতন হয়, মাংসটা যেমন, আমি লোককে 100% আমার বেস্ট দিয়ে চেষ্টা করছি একটা জায়গায় ওঠার। মোটামুটি এই 2-3 মাস ধরে খুবই রেসপন্স ভালো, 15 থেকে 20 কেজি করে আমার জিনিস সেল হচ্ছে। বাহ। আর এখন একটা পজিশনে মোটামুটি আসার চেষ্টা করছি, জানি না ঠাকুর যদি থাকে কি হবে। আর এই যে জেটের আর একটা জিনিস আমি বলে রাখি তোমাকে, যেহেতু এই যে জেটে চাকরি করতে অনেকেই, এই কিছু লোক বিয়ে করেছে, বাচ্চা হয়েছে, ইংলিশ মিডিয়াম স্কুলে দিয়েছে, ইএমআই করে তারা বাড়ি গাড়ি কিনেছে, তাদের স্বপ্ন, তুমিও একটা জিনিস করছো, আমি একটা, তোমাদের জেনারেশন হবে তাদের নিয়ে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে যাবে, সবারই এক একটা স্বপ্ন ছিল, ইএমআই দিয়ে বাড়ি করেছে তারা। অনেক লোক প্রেশার রাখতে পারেনি, হার্ট অ্যাটাকে মারা গেছেন, তারপরে কেউ সুইসাইড করেছেন, তা কেউ মেন্টাল অবস্থা ভালো না, তারা ওভারকাম করতে পারছে না। আবার কিছু লোক চাকরি করছে খুব কম মায়না। আমাদের জেট এয়ারওয়েজ যখন বন্ধ হয়ে যায়, তো আমি সৌদির থেকে এসে বোম্বেতে অফার পাই চাকরি। এখন অনেকেই বলে যে তুমি চাকরি করো না কেন, চাকরির অফার পাই আমি, একটা এয়ারলাইন সংস্থার নাম বলবো না, তারা আমাকে ইন্টারভিউ করায়, ইয়ে করায়, বলে বম্বেতে তোমার তুমকো আপকো নকরি দেতা হूं বম্বে মে। আমি বললাম ঠিক আছে। এবার বেসিক যেটা স্যালারি সেটা দিচ্ছে, সেখান থেকে আমি, কলকাতাতেও তাই হয়েছে, বেসিক স্যালারিটা দিচ্ছে, সেখান থেকে আমি বাইরে থেকে আমি টাকা পাঠিয়ে ফ্যামিলি চালাতে পারবো না, আমি ওখানে থাকতে পারবো খেতে পারবো। এইবার আমার বাচ্চা ইংলিশ মিডিয়াম স্কুলে যখন চাকরি করতাম, ওকে তো ছাড়িয়ে নিতে পারি না, ইংলিশ মিডিয়ামে পড়ে, ও এবার মাধ্যমিক দেবে, সামনে ওর এডুকেশন। তাই ভাবলাম যে কি করি, এরকম ভাবে চাকরি করে আর লাভ নেই। ওরা বলছে তেরে পাস আপকে পাস নকরি হে, আপকে পাস অপশন নেই। আমি যদি চাকরি করার সময় ছেড়ে অন্য জায়গায় যেতাম, আমি ওই স্যালারির ইকুইভ্যালেন্ট পেতাম। কিন্তু যেহেতু কোম্পানি বন্ধ, ওদের কাছে অ্যাডভান্টেজ আছে, যে ওরা যেরকম ভাবে চাইবে, আমার এখনো কোনো অপশন ছিল না, ওই জন্য আর চাকরির লাইনে যায়নি, ওরাও স্যালারি দেবে না, কোম্পানি বন্ধ। তাই জন্য এই বিজনেস, আজকে প্রভিডেন্ট ফান্ডের টাকা, গ্র্যাচুইটির টাকা জেট এয়ারওয়েজ দেয়নি সরকার থেকে, মানে কোনো ইনিশিয়েটিভই নিল না, মানে সেন্ট্রাল যেটা, আজকে এয়ারলাইন্সটা রান করতে পারতো, ব্যাংকাপ্টির থেকে অনেকেই এয়ারলাইন্স চালায়, ওরাও চালালো না, জানি না সেন্ট্রাল কি করলো। তা আমাদের গ্র্যাচুইটির টাকাও দিল না, 3 মাসের মায়না দিল না। আমরা একটা অথই সাগরে পড়েছিলাম, সেখান থেকে দাদা ওঠার একটা চেষ্টা করছি, চাইবো ফ্যামিলি নিয়ে ভালোভাবে চলতে, চালাতে, তার জন্যই এই এফোর্টে নেমেছি। এখন একটা জায়গায় যাওয়ার চেষ্টা করছি, এই পর্যন্ত দাদা। মানে এখন কি তুমি চাকরির দিকে আর যাবেই না? না, আর চাকরির দিকে যাব না।
এবার বিজনেসটা ধরে করছি, লোকের ভালোবাসাও পাচ্ছি। আমি ইন্ডিয়া গেট বাসমতি আতপের পোলাও করি, লং গ্রেড, তার মধ্যে দেশি ঘি, হলুদ, কাজু কিশমিশ দিয়ে বেশ ভালো সুস্বাদু পোলাও আমরা তৈরি করি। আর চিকেন ইমামি হেলদি টেস্টিতে চিকেন মাটন রান্না হয়। চিকেনটাও কোয়ালিটি চিকেন আনি, মাটনটাও রিনাউন্ড জায়গার থেকে আনি, যাতে কারো শরীর খারাপ না হয়, পকেট ফ্রেন্ডলি, সেই ভেবেই আমি করছি। আর প্রচুর ভালো রেসপন্স। এবং ঢাকা, চট্টগ্রাম, দিনাজপুর, বাঁকুড়া, বীরভূম, মালদা, তারপরে তোমার সারা ইন্ডিয়ার থেকে আমার সাপোর্ট, ঝাড়খণ্ড, সবার থেকে সবাই এসে এসে আমার খেয়ে যাচ্ছে। আর এই দমদম বেল্ট, হাবড়া বেল্ট আর এই দিকের বেল্টে তো লোক, তুমি একদিন দোকানে আসলে দেখবে কিরকম ভিড় হয়। এখন বর্তমানে দোকান কোথায় করছো? ওই কালীবাড়ির সামনে ওই জায়গাটায়। মধ্যমগ্রাম কালীবাড়ির সামনে। হ্যাঁ। আচ্ছা, ধরো তুমি যখন প্রথম শুরু করেছিলে, ব্যবসার কথা বলছি, তখন কি কি সমস্যা এসেছিল? মানে আমি এখানের কথা বলছি না, মানে তুমি যখন প্রথম রাস্তায় শুরু করলে তখন কি দেখো, কোনো আমি বাধা আসেনি? আমার তো, তুমি তো জানো আমার সব ছিল। আমি যখন ভ্যান নিয়ে যাই এক হাত দিয়ে চোখের জল মুছতে মুছতে, তোমাকে বলতে ইয়ে নেই, সব দেখছে। আমি গাড়ি করে নামতাম, ব্যাগ নিয়ে, গাড়ির নামিয়ে দিত, ব্যাগ নিয়ে বাড়ি আসতাম, সেই লোকটা একটা ঠেলা গাড়ি করে নিয়ে যাচ্ছে। আর আমার খুব দুঃখ লেগেছে, আমার খুব কষ্ট লেগে হয়েছে, চোখ দিয়ে জল পড়েছে এই কারণে যে এরম ভাবে যাচ্ছি, কিন্তু কোনো অল্টারনেটিভ নেই। ইউ হ্যাভ টু রান দ্য শো, ইউ হ্যাভ টু রান ইউর ফ্যামিলি, ইউ হ্যাভ টু আর্ন বাই এনি মিনস। তোমাকে সৎ পথে ভালো করে ইনকাম করতে হবে। আমি চেষ্টা করে যাচ্ছি স্টিল নাও, আমি জানি না আমি সাকসিড হব কিনা। আমি আমার লেভেল বেস দিয়ে চেষ্টা করে যাচ্ছি। এমনি যখন প্রথম রাস্তায় মানে বসেছিলে, তখন কি পুরো জিনিসটাই স্মুথলি ছিল? মানে তোমার এই ব্যবসাটা না, কতদিন ওখানে ধরে চলছে? পাড়ার লোক, ওইখানে লোকাল লোক খুব সাপোর্ট করেছে, সাপোর্ট জানতো করেছে? যে এই লোকটা আর্নেস্টলি করছে, কোনো বাধা আসেনি। স্টিল নাও প্রশাসনের এত প্রবলেম, তাও আমার ওখানটায় বসছি, কোনো অসুবিধা হচ্ছে না। আমি একদিনও দোকান বন্ধ দিই না, রেগুলার বসি। মানে তোমার 7 দিনই খোলা থাকে? হ্যাঁ। আচ্ছা, ধরো এই যে কিছুদিন আগে আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম, এই 1-2 দিন আগে, যে তোমার জায়গার নাকি পরিবর্তন নিয়ে একটা সমস্যা হচ্ছে, এটা কি হ্যাঁ, হ্যাঁ, সত্যি? এগুলো অনেকেই বলাবলি করছে, আমার কোনো প্রবলেম নেই। আমার যদি প্রবলেম হয়, আমি উল্টো দিকের গলি আছে, ওখানে গিয়ে লাইট নিয়ে দাঁড়িয়ে যাবো। আমার তো স্ট্রিট ফুড, আমি মেন রোডে না দাঁড়িয়ে একটু ভিতরে দাঁড়াবো। আমি তো ব্যবসা স্টার্ট করে বন্ধ করে দেবো না, না। যেরকম শো উইল গো অন, শো মাস্ট গো অন। তা এই যে এখন যে তুমি এই করছো, এই যে বিভিন্ন রকম, যে এরপরে কি আইটেম বাড়ানোর কোনো ইচ্ছা আছে? আইটেম দেখো, এখন হোটেল না নিলে আইটেম বাড়ানো যাবে না। আমি ম্যাক্সিমাম করছি কাজু দিয়ে আলুর দম, পোলাও, মাটন, চিকেন। এর বেশি আমার ইনফ্রাস্ট্রাকচার নেই, আমার কিচেন সেট আপ অত বড় নেই। আমি উম, সোম থেকে বৃহস্পতি 15 কেজি করি, শুক্র শনি রবি, শনিবার রবিবার 20 কেজি এক্সেস থাকে। তার বেশি আমি করতে পারবো না। প্রতিদিন কি সেল হয়ে যায়? প্রত্যেক দিন সেল হয়ে যায় 8:30 9:30টার মধ্যে। 8:30-9টার মধ্যে সেল হয়ে যায়? হ্যাঁ, আচ্ছা, তার তুমি মানে বিভিন্ন ইউটিউবে দেখতে পারবে কটার মধ্যে সেল হয়ে যায়, কি হয়ে যায়। খাবার রিভিউজ তুমি গুগল, গোল্ডেন বাসন্তী পোলাবে, আমার মাটনে তো 4.9 রিভিউজ নেই, 5.0 রিভিউজ, মানে 5 স্টার রেটিং যেটা। এই আর কি। ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? আপাতত ভবিষ্যৎ পরিকল্পনা বলতে, দেখছি এখানেই থাকবো, দেখছি আহ, কোনো টাই আপ করে কোনো লিজে যদি কোনো কিছু নেওয়া যায়, সেখানে লিজে চালাই নিজে, দেখি এইসব ফিউচারে দেখা যাক। এর মধ্যে দেখা যাক, একজনের সঙ্গে কথাবার্তা হচ্ছে, এখনো ফাইনাল স্টেজে কিছু আসেনি। আমার বিজনেস তো এখানে থাকবে, তার সাইডে যদি কোনো অন্য কোনো প্রজেক্ট নিই, সেগুলো, আমার বিজনেসটা আমার জায়গায় থাকবে, এটা হার্ট। তারপরেও যদি কিছু অপরচুনিটি আসে বা কথা হচ্ছে, সেগুলো নিয়ে দেখছি কি করা যায়। তুমি কতদিন ধরে এই দোকানটা চালাচ্ছ, মানে এই এক ব্যবসাটা করছো? বছর 7 মাস, আগের বার মার্চ মাস থেকে, এই বছরের এখন মার্চ এপ্রিল মে জুন জুলাই 4 মাস, 1 বছর 4-5 মাস হয়ে এক গেছে। বছর 4-5 মাস তো আগে তোমাকে যখন লোকে চিনতো না, মানে এইখানকার মোটামুটি এখানকার লোকেরা খেত, তখনও তুমি একটা ভালো পেতে, মানে একটা ভালো একটা আর্নিং হতো তোমার। তো এখন ভাইরাল হওয়ার পর কেমন লাগছে? দেখো, ভাইরাল ভাইরাল হওয়ার পরে এই কারণেই ভালো লাগছে, আমি হচ্ছে ফুড এন্টারপ্রেনার, আমার কাছে খাবার সেল হচ্ছে, লোকে খাচ্ছে, ভালোবাসা দিচ্ছে, রিপিট কাস্টমার আসছে, এটাই আমার সব থেকে বড় পাওয়া। আর তুমি যদি বলো অ্যাজ সাচ ভাইরাল হয়ে, দেখো ভাইরাল হয়ে এটাই আমার প্রাপ্তি যে আমার কাছে খাবার খাচ্ছে, এটাই আমি খাবার ফুড সেল করছি, আমার কাছ থেকে লোকে খাবার খাচ্ছে, এটাই আমার প্রাপ্তি ভাইরাল হয়ে। তাই এমনি তুমি এই ভাইরাল হওয়ার পেছনে ধরো কাদের কৃতিত্বটা বেশি দেবে, ফুড ব্লগারদেরই? ক্রেডিট কিছু ক্রেডিট কিছু নিউজ চ্যানেল আছে, কিছু ব্লগার আছে, আর নাগরিক বৃন্দ আছে, আমাদের যে নাগরিক বৃন্দ, এদের সাপোর্টে আজকে একটা জায়গায় এসেছি। আর সব থেকে সাকসেসের পিছনে আমি আমার ওয়াইফকে রাখবো।
আমার ওয়াইফ ক্যামেরার সামনে আসবে না, দোকানেও যায় না। আমার ওয়াইফ মানে কোনোদিন লেভিশ লাইফ লিড করতো, সবসময় ভালো জায়গায় যেত আমার সঙ্গে, কোনোদিন ভাবেনি যে এরকম রান্না করতে হবে। কাজের লোক ছিল। আজকে এখন নয়, একটা কাজের লোক কিচেন হেল্পার এসছে, 1 বছর ধরে প্রায় 100, 150, 200 জনের লোকেরও রান্না, বাসন মাজা, ঘর মোছা, সংসার সামলানো, এত রান্না করা। শি ইজ লাইক মানে গড। আমার কৃতিত্বের মানে 99.9% হচ্ছে ওয়াইফ। উইদাউট হার ইট উড নট হ্যাভ বিন পসিবল, উইদাউট হার। সো মেন কারিগর হচ্ছে আমার ওয়াইফ। এখনো তুমি আওয়াজ পাচ্ছ রান্না রান্না করে যাচ্ছে সে। আর এই গরমের, এখন তো ঠান্ডা ঠান্ডা, এই গরমের ওয়েদারে ওরকম হিটের মধ্যে দাঁড়িয়ে 12-13 ঘন্টা রান্না করা, ইউ কান্ট ইমাজিন। লোকে বিয়ে করে, সংসার হয়, সামান্য ফ্যামিলিকেই রান্না করার জন্য আজকালকার দিনের লোকেদের মাথা গরম হয়ে যায়। সে তো তার সংসারেরও রান্না করছে, বাচ্চাও সামাল দিচ্ছে, এবং এখন 150 থেকে এখন 250 জনের রান্না করছে। একজন কিচেন হেল্পার অবশ্য আছে, 1 মাস হলো। আচ্ছা। বিজনেসটা 2-3 মাস বেড়েছে, এখন 1 মাস ধরে আমি লোক রাখছি। আগে বৌদি একাই করতেন। এখন একটা কিচেন হেল্পার আছে, অল টাইম অ্যাসিস্ট করে। যারা ফুড ব্লগারদের, যারা, যদি আমি কথায় আসি, আমরা ফুড ব্লগারদের যে জিনিসগুলো দেখি, কারণ তুমি এদের দেখেছো অনেকটা কাছ থেকে, তুমি বেশ কিছুদিন ধরে দেখছো, এদের যে পুরো ব্যাপারটা থাকে, পুরোটাই কি সত্যি থাকে? মানে যেগুলো আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে কিছু সেগুলো। লোক আর্নেস্টলি রিভিউ দেয়, কিছু লোক যা হবে মুখের উপর বলে দিয়ে যাবে, আবার কিছু লোক আছে বাড়িয়ে বলবে, আবার কিছু লোক ক্রিটিসাইজ করবে। দেখো, হাতের 5টা আঙুল তো সমান না, কিন্তু তারাও তাদের মতন করে চেষ্টা করছে। তারা যাচ্ছে, স্টিচ ইনভেনশন করছে, লোকেদের খাওয়ার অপশন বাড়িয়ে দিচ্ছে, এতে লোক জানতে পারছে কোথায় কি খাওয়া। ইট ইজ এ ভেরি গুড জব দে আর ডুইং অ্যাকচুয়ালি। আচ্ছা, তাই এরা, এদের আমি বলতে চাইছি যে সত্যতাটা কতটা আছে, মানে আমরা যেগুলো দেখি পুরোটাই কি সত্যতা হ্যাঁ, আছে? আমার সঙ্গে তো কারোর সঙ্গে কোনো খারাপ ইয়ে হয়নি, সবাই আমার সঙ্গে খুব ভালোভাবে ছিল, এসছে, সবাই সাপোর্ট করেছে খুব। আমার তো এর মধ্যে সত্যতা যদি বলো, 100% সত্যতার সঙ্গে সবাই এসছে। মানে তোমাকে নিয়ে আমি যে, কাউকে এখন খারাপ দেখিনি। মানে তোমাকে নিয়ে যা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি হুম, বা দেখেছি, যারা দেখেছে, পুরোটাই ঠিকঠাক। একদমই ঠিকঠাক আমার মনে হয়। মানে কোনো বাড়ানো বা মেশানো কিছু ব্যাপার নেই। না, আচ্ছা, আচ্ছা। তো এই যে এখন তুমি যে এই যে এখন যে ব্যবসাটা করছো, তুমি কি 365 দিনই এটা করে যাও? কোনো সময় কি মনে হয় না যে একটু গ্যাপ নিই, এখন তো আমি ভাইরাল হয়ে গেছি, আমি তখন নিয়ে বসলেই আমার সেল হবে? না দাদা, আমার মেন, আমি বারবার করে বলছি, ভাইরাল হওয়াটা মেন না। আমার ফুড সেলার, আমার গ্যাপ দিলে লোক এসে ফিরে যাবে, তারপরে আর আসবে না। আমাকে বন্ধ করলে চলবে না, শো মাস্ট গো অন। আমাকে ব্যবসা করতে হবে, আর ডেলি ব্যবসা করতে হবে গিয়ে। এখন তো তুমি অনেকটাই ভাইরাল হয়ে গেছো, কখনো মনে হয় না এরকম না, কোনো সময় মনে হয় না। যে আমি তো, ভাইরাল কিসের হয়েছি? ভাইরাল হয়ে মানে, ভাইরাল আমার ফুড সেল হচ্ছে, এটাই ভাইরাল। বারবার করে আর বলো না ভাইরাল কি মানে। ঠিকই আছে, আমার খাবার বিক্রি হচ্ছে, আমি যাচ্ছি, লোকেরা চিনেছে, এটাই আমি খুশি যে লোকে খাচ্ছে আমার কাছে খাবার। তা এরপরে কি কোয়ালিটির কোনো ডাউনফল হয়ে যাবে? না না, কোয়ালিটি, কোয়ালিটি আমি একটা, ওই জন্য বলছি আমি একটা সার্টেন লেভেল পর্যন্ত করছি, যাতে কোয়ালিটিটা মেনটেন করতে পারি। আমি ইচ্ছে করলে জায়গা ভাড়া নিয়ে, ইয়ে নিয়ে, লোক নিয়ে, আমি কাউকে আমার রান্না দেবো না। আমার ওয়াইফ যেরকম ভাবে রেসিপিতে করছে, সেই রেসিপি কাউকে দেবো না। আমার অল্পই হোক, আমার মোটামুটি সুইফটলি সংসার চলুক, এরকম ভাবেই চলবে এখন। আর অন্য আচ্ছা, যদি কোথাও সেট আপ করি, সেগুলো আলাদা সেট আপ হবে। আমার এই বাসন্তী পোলাওয়ের সেট আপ থাকবে কালীবাড়ির সামনে, সেটা থাকবে, বছর বছর ধরে থাকবে, আমি রাখার চেষ্টা করবো। অনেকে আছে না ভাইরাল দ্যাট হয়ে ইজ গেলে, মাই ইয়ে না, অনেকে মন্দির। আছে যারা, যাদের কেউ চিনে গেলে তারপরে তারা প্রথম প্রথম হয়তো ভালো কিছু করছে, ভালো কিছু করছে, যে একটু চিনে গেল লোকে সবাই, আস্তে আস্তে সে যেই জিনিসটা করছে সেটাকে আস্তে আস্তে কোয়ালিটিটা নামিয়ে আনে, না কারণ না, সে জানে যায় যে আমার এখন নাম হয়ে গেছে, দেখো, নামে চলে যাবে। আমাকে যদি কেউ অপরচুনিটি দেয় কোনো কিছু হ্যান্ডেল করার, বা কিছু রেসপন্সিবিলিটি দেয়, আমি সেটাও করব। কিন্তু আমার ব্যবসার সন্ধ্যেবেলা যেটা 6টা থেকে 8টা, 8:30, ওখানে আমি আমার বিজনেসটা থাকবে। আমি ওখান থেকে আমার বিজনেসটা করব, ওইটা আমার প্রাইম, ওইটা আমার কি ফ্যাক্টর। তারপরে দেখা যাবে যদি কোনো অপরচুনিটি আসে বা কিছু আসে। আমার বিজনেসটা এখন থাকবে, আমার ওইখান থেকেই ওঠা, ওখান থেকেই সবকিছু, আমার বিজনেসটা ওইখানেই থাকবে। আচ্ছা, তুমি বললে যে তুমি জেট ওয়্যারসে কাজ করতে, হুম। আশা রাখো এখনো টাকাটা পাওয়ার?
তো বলছে তো গ্র্যাচুইটির টাকা ওই কোম্পানি অফ ক্রেডিটার্সের কাছে মানে প্রপার্টি ইয়ে করছে ওদের মধ্যে। আমরা আমাদের কোর্টে কেস করা আছে। এবার আমি এটাই আর্জি করবো যে সবাই অনেকে বিপদের মধ্যে আছে, সবার হার্ড অ্যান্ড মানি ওর মধ্যে গ্র্যাচুইটি ইয়ে আছে, সবাই যেন কিছুটা রেমুনারেশন পায় ওখান থেকে, বুঝলে? আমি নয় বিজনেস করছি ইয়ে করছি, আমরাও তো শ্রম দিয়েছি, আমাদেরও তো ইয়ে। আর প্রচুর লোক অনেক অসুবিধার মধ্যে আছে, স্টিল নাও কিছু করতে পারছে না। একটু তাদের কথায় মাথায় রেখে যদি ইনিশিয়েটিভ কেউ নেয় আর কি, অ্যাটলিস্ট যেই টাকাগুলো আমাদের আটকে আছে কিছু টাকা যদি আমরা পেয়ে যাই দাদা, খুব ভালো হয়, বুঝলে? আচ্ছা, তুমি আর তো এটা তো কাউকে বলেও লাভ নেই, এরকম প্রচুর এজিটেশন হয়েছে, সেন্ট্রালে গেছে, কোর্টে কেসে ইয়ে করেছি, সেটাতেও জিতেছি, ওরা বলছে টাকা দেবে। এই 3 বছর ধরে আজও দিচ্ছে কালও দিচ্ছে। তোমার কলেজ লাইফ শেষ করেই কি এই মানে না না ইয়ারোজেই কি না, চাকরিটা আমি ঢুকে গেছিলে? ডিপ্লোমা করেছিলাম। ডিপ্লোমা করে তখন স্যান্ডউইচ ডিপ্লোমা হতো, মেরিন আর অ্যারোনটিক্যাল। আমি অ্যারোনটিক্যালে গেলাম, তারপরে কমপ্লিট করলাম, ক্যাম্পাসিং হলো, যেটা ইয়ে হলো, এই আর কি। আচ্ছা আচ্ছা। তারপরে চাকরি করছিলাম। সব ঠিকঠাকই ছিল তখন? সব ঠিকঠাকই ছিল চাকরির সময়। আচ্ছা, যদি এবার ধরো অন্য একটা প্রশ্নে যাই আমি, এই ব্লগিং নিয়ে আসছি। ব্লগিং নিয়ে যেটা চলছে এখন, ফুড ব্লগিং নিয়ে, নেগেটিভ রিভিউ কি কখনো পাও কোনো কাস্টমারের থেকে? বা ধরো কোনো সময় কোনো ব্লগার এসে এরকম তোমার করার চেষ্টা করেছে, কোনো নেগেটিভ কোনো ছড়ানোর চেষ্টা করেছে, মানে নেগেটিভ ওয়েতে তোমার একটা বিজ্ঞাপন করার, বা তোমাকে নিয়ে ব্যবসা করছে, এরকম কখনো হয়েছে? না, এরকম তো আমি দেখিনি এখন পর্যন্ত। তবে অনেকেরই হাতের পাঁচটা আঙুল সমান না, অনেকেই কিছু কিছু লোকও চেষ্টা করে ভিউজ কামানোর জন্য। সবাই একে তো ভালো বলছে, একে একটু খারাপ বলি, আচ্ছা। এরকমও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আর কি। আমার সঙ্গে এখনো যদিও হয়নি আর কি, সেরকম হয়, তাই জন্য খুবই হিসাব করে তাদের সঙ্গে সবার সঙ্গেই কথা বলা উচিত আমার মনে হয়। আদার্স যে অনেক সময় দেখি না যে এই বিরিয়ানি ওই বিরিয়ানি, তারপরে এই আরো অনেক যারা রয়েছে, এই দেখো, দাদা ওই আমাকে দাদা। খারাপ দিলে আমি সোজাসুজি প্রশ্ন করি, তাদের জিজ্ঞেস করি, তুমি আমাকে দাঁড়িয়ে থেকে বলো কি খারাপ আছে, আর লোকেদের দিয়ে ভেরিফাই করাই, কারণ চালাকির দ্বারা মহৎ কাজ সিদ্ধ হয় না। তুমি আমার নামে মিথ্যে কথা বলে চলে, হ্যাঁ রান্না প্রত্যেকদিন সমান হয় না, একদিন খারাপ হয় ঠিক আছে, কিন্তু তুমি সবার সামনে বলবে, তোমাকে বলতে হবে যে কি খারাপ হয়েছে। এভরিবডি এখানে দাঁড়িয়ে লাইন দিয়ে খায়। খারাপ যদি কোনো কাস্টমারও বলে বা ইয়ে বলে, তাদের অন্যদেরকে জিজ্ঞেস করি তারা কি বলে। কারণ 10টা লোক ভালো বললো আর একটা লোক খারাপ বললো, সেটা তো আমি কাউন্ট করবো না। আর আমরা কিরম ভাবে কষ্ট করে খাবারটা দাঁড় করাচ্ছি, আর কিরম রান্না করছি, কিরম এফোর্ট দিচ্ছি। খাবারের দোকানে যদি খাবার ভালো না হয়, খাবারের দোকান কিসের জন্য করা? খাবারটা ভালো দেওয়ার জন্য। হুম। তারপরে তো পয়সা, তারপরে ইয়ে। আমি একটা ফার্স্ট করতে জিনিস খুলে রাখতে পারি না। আমি খুলে রেখেছি খাবার দোকান, খাবার দোকানের মতন সেটা না, খাবার দোকান খুলেছি লোকে যাতে ভালো খাবার পায়, আমার কাছ থেকে সেই সার্ভিসটা পায়, সেই জন্যই আমার খাবার দোকানটা করা। সুতরাং একটা লোক কি বললো, আই ডোন্ট বদার ফর দ্যাট। 9টা লোক আমাকে ভালো বলছে, চেষ্টা করছি দাদা, গ্রাসরুট লেভেল থেকে ওঠার আমি চেষ্টা করছি, অ্যান্ড আই উইল গিভ মাই 100% এফোর্ট। এরপরে কি অন্য কোনো আইটেম পাওয়া যাবে? এখনই আইটেম, আমি বললাম না তোমাকে, আইটেম এখনই করছি না, একটু দেখে নিয়ে দেখছি। সবে তো 1 বছর 4-5 মাস হলো। এটাই চাইবো যে তুমি ভালো মতন ব্যবসা করো, তোমার যে এখন তুমি যেখানে করছো আরো বড় হোক, আরো ভালো হোক, কারণ আমি পার্সোনালি এর পরে একদিন এসে নিশ্চয়ই টেস্ট করব। নিশ্চয়ই আসবে, আর নিশ্চয়ই আসবে। তোমার একটা অভিযোগ আছে যে তোমাকে সবাই কাকু বলছে, পোলাও কাকু হিসেবে চিনে আরে গেছে। সত্যি এই কথা আর বলো না, মানে পোলাও কাকু পোলাও কাকু, আমার বয়সী লোকেরা আমাকে কাকু ডাকছে। আমি এখনো 45-46 হয়নি আমার, আমাকে এখন কাকু ডাকছে বলো। আর আমার ওয়াইফকে কাকিমা ডাকছে, মানে আমার বউয়ের থেকে মানে বয়সে ছোট তারাও কাকিমা ডাকছে। মানে দাদা বললে আমার একটু ভালো লাগবে, মানে সিরিয়াসলি বলা এটা, মানে কাকু কাকু শুনতে শুনতে মানে আমি সত্যি, আমার বয়সী লোকেরাও কাকু ডাকছে বলো তো। তাহলে এটা কিন্তু একটা বড় অভিযোগ সন্দীপ দা। যাই হোক সন্দীপ দা, তুমি ভালো মতন ব্যবসা করো, আমি আরো চাইবো আরো ঠাকুরকে ভালো মতন ডাকি, আমার বেশি কিছু চাই না। আমি মেয়েটাকে মেয়েটা খুব ভালো পড়াশোনায় জানো তো, মেয়েটা র্যাঙ্ক করে। আর ওর ইসরোতে মানে ইসরোর স্পেস সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছা, ও রেজাল্টও সায়েন্স নিয়েও পড়ছে, খুব ডিটারমিনেশন দেখাচ্ছে। দেখা যাক, ওর ড্রিমটাকে ফুলফিল করার জন্য তো করতেই হবে, ওকে একদম। আমাকে দাঁড় করাতেই হবে, ওর ড্রিমটা যাতে ইয়ে হয়, এই আর কি। আর অবশ্যই। বউয়েরও পরিশ্রমটাকে যাতে সার্থক হয়। সব আমরা আছি, করছি চেষ্টা, লার্নিং, স্টিল ইট ইজ আন লার্নিং প্রসেস, উই আর ট্রাইং ডে বাই ডে, আচ্ছা, লেটস সি হোয়াট হ্যাপেন্স। তোমার তো এটাও তো ঠিক যে তুমি যখন বললে তোমার প্রতিদিন দোকান খোলা থাকে,
তাহলে তো এটাও ঠিক যে বৌদির তো শরীর খারাপ হলেও এর মধ্যে করে দিতে শরীর হবেই। খারাপের হয়ে করে দেয়। জ্বর পেট খারাপ এসব নিয়েও রান্না করেছে, করেছে, করতে হবে, কি করা যাবে, অর্ডার থাকে, থাকে, মানে তুমি তাহলে কি বলতে চাও, লড়াই চালিয়ে যেতে হবে, লড়াই চালিয়ে যেতে হবে। হার মানলে হবে না? না, 15ই আগস্ট, সরস্বতী পুজো, এই সেই, এ তো দিনের বেলা অর্ডার লেগেই আছে, আর রাত্রির বেলা তো লামসাম যায়। পরিশ্রম প্রচন্ড ওয়াইফের। আমি জাস্ট বাজারটা করে দিই, তাও তো এখন তো মাটন চিকেন সব বাড়িতে দিয়ে যায়। ওয়াইফের প্রচন্ড পরিশ্রম, সেই জিনিসটাই দেখছি আস্তে আস্তে কিভাবে কি করা যায়, বুঝলে তো। পরিশ্রম সার্থক হোক, অবশ্যই চাইবো। আজকের তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার নাম্বার আমি, সন্দীপদার নাম্বার কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আর এইট জিরো স্ক্রিনেও। ওয়ান সেভেন হ্যাঁ, 033 913। সবাই আমার দোকানে একবার আসুন, একবার পোলাও মাটন চিকেন খেয়ে যান, আশা করি নিরাশ করবো না। থ্যাংক ইউ। আজকের ভিডিওটা খুব একটা বড় ভিডিও হয়নি, ছোট একটি পডকাস্ট ভিডিও। কারণ ওনার থেকে আমাদের যা যা জানার ছিল এবং আপনাদের জানানোর ছিল, তা কিন্তু আমার মনে হয় যে এই ভিডিওর মাধ্যমে আমরা জানাতে পেরেছি। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। যদি একটুও ভ্যালুয়েবল মনে হয় এই ভিডিওটা, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা ফিউচারে আমাদের এই চ্যানেলে আরো ভালো ভালো গেস্টকে নিয়ে আসার চেষ্টা করব। সঙ্গে থাকুন, পাশে থাকুন। তাহলে ফিরছি আগামী এপিসোডে নতুন কোনো গেস্টকে নিয়ে। ততক্ষণ গুড বাই অ্যান্ড টেক কেয়ার।